কাজের যে স্পেস পাচ্ছে না বলে বাইরে চলে যেতে হচ্ছে। তার ফলে ফি বছর আমাদের ছেলে মেয়েদেরকে বাইরে যেতে হবে, এখানে কোনো ইন্ডাস্ট্রি ইত্যাদি থাকবে না। মমতা এবং নরেন্দ্র মোদী এই দুজনে তরুণ প্রজন্মের সঙ্গে শত্রুতা করছে, তাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে, তাদের মিথ্যে কথা বলছে। বাংলাদেশের বিষয় হোক, অন্যান্য বিষয় হোক, কিছু নতুন করে ম্যানুফ্যাকচার করা হবে, অশান্তি তৈরি করা হবে, এর মধ্যে দিয়ে হিন্দু মুসলমান ভাগ করে ভোটের ব্যাংক তৈরি করা হবে। এটাই তো টিএমসি বিজেপির ঘটনা। বিজেপির অস্তিত্ব থাকবে নাকি যদি তৃণমূল না থাকে? তাহলে বিজেপির অস্তিত্ব রাখবার জন্য তৃণমূলের মতো একটা পার্টিকে রাখতে হবে। একটা ক্লেদাক্ত ভূমি তৈরি করা হচ্ছে যেখানে মানুষ মানুষের শত্রু, একজন গরিব মানুষ আরেকজন গরিবের মানুষের শত্রু, কারণ তাদের ধর্ম আলাদা। বিজেপি জীবনের কথা বলে কখনো? সব সময় খুঁজে বার করে কিভাবে হিন্দু মুসলমান বিভাজন তৈরি করা যায়। প্রজন্মের ছেলে মেয়ে সবারই কাজের জায়গা হয়ে দাঁড়িয়েছে হচ্ছে ওই অ্যাপ নির্ভর যে বিভিন্ন পরিষেবা আছে, সেটা টু হুইলার হতে পারে, সেটা জোম্যাটো সুইগির খাবার ডেলিভারি হতে পারে, বা ব্লিঙ্কিট জেপটোর মাল ডেলিভারি হতে পারে। এই ধরনের কাজ ছাড়া বাংলাতে কিছু কাজ নেই। বাড়ি থেকে বেরোলে কাজ করলে টাকা আছে, আদারওয়াইজ নেই। ব্যাপক জিনিসের দাম, বিদ্যুতের দাম, গ্যাসের দাম, সব মিলিয়ে না যে হাল, মানুষ কোনোভাবে টিকে আছে। প্রশ্নের দিকে যাচ্ছি দাদা, আমাদের প্রতি বছরই বিশ্ববঙ্গ বাণিজ্যিক সম্মেলন হয়, ফেব্রুয়ারি মাসে ওই সপ্তাহে হবে, কিন্তু শিল্প বাম আমল চলে যাওয়ার পর সেরকমভাবে রাজ্য কোনো রকম শিল্প দেখেনি। যেহেতু বিধানসভার ভোট রয়েছে 26-এ, তার আগে এই সপ্তাহে যে চলতি বিশ্ববঙ্গ বাণিজ্যিক সম্মেলন হবে, তাতে কি নতুন শিল্প আসতে চলেছে বঙ্গে? বাংলায় শিল্পের সমাধি সিঙ্গুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘটিয়েছেন। একটা নেগেটিভ ফিডব্যাক গেছে রাজ্যে বিনিয়োগ সম্পর্কে। 11 সালের পর থেকে উনি ঘটা করে এই শিল্প বাণিজ্য সম্মেলন করেছেন, কিন্তু সেই শিল্প বাণিজ্য সম্মেলনে বিনিয়োগ নিয়ে, এখানকার শিল্প পরিকাঠামো ইত্যাদি নিয়ে আলোচনা হওয়ার থেকে বেশি নাচ গান ইত্যাদি হয়েছে। সাংবাদিকরা প্রশ্ন করলে বারে বারে মুখ্যমন্ত্রী উত্তর করেছেন যে তো শিল্প মেলা। তো এখন শিল্প মেলা মানে শিল্প কি কেবলমাত্র কারখানা, চিমনি, ধোঁয়া? তো এর বাইরে কিছু না। এবং ওনার এইসব সম্মেলনগুলোর থেকে যেটা বেরিয়ে এসছে সেটা হলো যে যেমন ধূপকাঠি তৈরি করবার শিল্প। তো এখন এরকম ছোট মাঝারি শিল্প, মানে বিশেষত ছোট ক্ষুদ্র কুটির শিল্প গোছের করবার জন্য তো এরকম বিশ্ব আর সব কিছুই তো ওনার গ্লোবাল, এই নাম দেওয়ার কি মানে আছে? আসলে সরকারি টাকা, টেন্ডার বিনা টেন্ডার আগে থেকে ঠিক করা লোক, তাদের কাছে বহু টাকা এর মধ্যে দিয়ে চলে যাবে, সেটা একটা ব্যাপার। আর সারা বছর উৎসবে আনন্দে মাতিয়ে রাখা, নিজেরা মেতে থাকা, তার একটা ইভেন্ট সেটা। তাহলে একদিকে ওদের নিজেদের কিছু অর্থ উপার্জনের সুযোগ থাকবে, কিছুটা আনন্দ উৎসবে মেতে থাকবার সুযোগ থাকবে, কিছু শিল্পী কলা কুশলী তাদের একটা পারফর্ম করবার জায়গা দেবে। বাংলার মানুষ, অল্প বয়সী ছেলে মেয়ে, তরুণ প্রজন্ম যারা স্বপ্ন দেখে, তাদেরকে হায়দ্রাবাদ চলে যেতে হবে কাজ নিয়ে, রিসার্চ নিয়ে, নানান কিছু নিয়ে, যারা একটা উন্নত ভবিষ্যৎ ভাবে, যারা বিভিন্ন দিকে স্কিল আছে, তারা এখানে সে সুযোগ পাচ্ছে না। তার ফলে তাদেরকে পরিযায়ী শ্রমিক হতে হচ্ছে, অথবা যাদের একটু উচ্চশিক্ষা যারা পেয়েছে তাদেরকেও কাজের যে স্পেস পাচ্ছে না বলে বাইরে চলে যেতে হচ্ছে। তার ফলে ফি বছর আমাদের ছেলে মেয়েদেরকে বাইরে যেতে হবে, এখানে কোনো ইন্ডাস্ট্রি ইত্যাদি থাকবে না। কাজ বলে এখানে কিছু নেই। 8,000, 9,000, 10,000 তৃণমূলের খিদমত খাটলে, রাস্তায় সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টে কিছু লোক এই রকমই নিয়েছে। এখানে কোনো স্থায়ী কাজ নেই, সুরক্ষা নেই, নিরাপত্তা নেই, তোলাবাজি আছে, মারদাঙ্গা সন্ত্রাস আছে, ওকে গুলি করে দিচ্ছে আছে, মেয়েদের ওপর নির্যাতন আছে। এই সব নিয়ে বাংলা প্রতিদিন আরও পিছিয়ে যেতে থাকবে। এটাই বাংলার চেহারা, তাই থাকবে। শিল্প কিংবা কাশফুল দিয়ে তুলোর বালিশ শিল্প, এই রকম ধরনের যে শিল্প মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর নিয়ে আসেন, তার জন্য এত কোটি টাকা খরচ করে বাইরে থেকে বিনিয়োগকারীদেরকে নিয়ে আসার কি দরকার? হ্যাঁ, এবারে যেমন ওই
কাশফুলের বালিশ ইত্যাদি বা চপ, রাস্তায় রাস্তায় মানুষ, কত মানুষ আছে যারা ওই চা বিক্রি করছে, ভ্রাম্যমান স্টল, ওই ফ্লাস্কগুলো বেরিয়েছে তা নিয়ে বেরিয়ে পড়ে। আর এখন তরুণ প্রজন্মের ছেলে মেয়ে সবারই কাজের জায়গা হয়ে দাঁড়িয়েছে হচ্ছে ওই অ্যাপ নির্ভর যে বিভিন্ন পরিষেবা আছে, সেটা টু হুইলার হতে পারে, সেটা জোম্যাটো সুইগির খাবার ডেলিভারি হতে পারে, বা ব্লিঙ্কিট জেপ্টোর মাল ডেলিভারি হতে পারে। এই ধরনের কাজ ছাড়া বাংলাতে কিছু কাজ নেই। আর মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত কথা বলেন, শুধু মমতা বন্দ্যোপাধ্যায় না, নরেন্দ্র মোদীও একই কথা বলেন, পকোড়া ভাজার কথা বলেছেন। বিপুলভাবে বেকারি বেড়েছে দেশে, ইনভেস্টমেন্ট নেই, চোখের সামনে দেখা যাচ্ছে কোনো কল কারখানা সেসব নেই, পরিকাঠামোর উন্নয়ন বন্ধ হয়ে আছে। প্রায় বিরাট বিরাট কর্পোরেট বিত্তমান এই সমস্ত ব্যবসায়ী, তাদেরকে প্রচুর সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, তাদের ছাড় দেওয়া হয়েছে, এই বাজেটও তাদের জন্যই বাজেট। এই সবের পরেও তারা কিন্তু বিনিয়োগ করছে না, এর সঙ্গে এআই এসে ঢুকছে, তার ফলে কাজের বাজার আরও থাকবে না। একটা ভয়ঙ্কর বিপদের সামনে আজকের তরুণ প্রজন্ম যাচ্ছে। আমি বলব মমতা এবং নরেন্দ্র মোদী এই দুজনে তরুণ প্রজন্মের সঙ্গে শত্রুতা করছে, তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তাদের মিথ্যে কথা বলছে, কিন্তু তাদের সমস্ত জীবনটাকে ছারখার করে দিয়েছে এরা দুজন। বামেদের এবছরের পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন নিয়ে এত কেন অসন্তোষ? বামেরা কি তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুরেই কথা বলছেন, বাংলার প্রতি বঞ্চনা করা হয়েছে বলে? অভিষেক 3 দিনের রাজনীতিবিদ, ও আজকে আছে কালকে কোথায় থাকবে না থাকবে তার ঠিক নেই। আর এদের রাজনীতি সম্পর্কে তো মদন মিত্র যা বলেছে সেটা শুনিয়ে দাও, তাহলে বুঝতে পারবে লোকে যে কি। একটা কাউন্সিলর হতে গেলে কত লক্ষ টাকা লাগে, একটা পঞ্চায়েতের মেম্বার হতে গেলে কত লক্ষ টাকা লাগে, এই সব টাকা উপরের দিকে কোথায় গিয়ে জমা হয়? আলটিমেটলি গোটা ব্যাপারটাকে কে নিয়ন্ত্রণ করছে? শাহজাহান থেকে অনুব্রত, নিয়ন্ত্রককে, সে সবই তো গিয়ে উপস্থিত হবে কালীঘাটে। তো ও বাজেট কি বলল, ও রাজনীতি কি বলল, একটা মাফিয়া রাজ, সেই ব্যবস্থা চলছে, সেই ব্যবস্থায় ও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এর বাইরে কি আছে? মদন মিত্র একজন বিধায়ক রয়েছেন, তিনি বিধায়ক হয়ে তৃণমূলের ভেতরের এই সম্বন্ধ এই ধরনের কথাবার্তা তিনি বাইরে বলছেন, কোথাও কি তৃণমূলের ভাঙন ধরতে শুরু করেছে নাকি এটাও কোনো ট্রিক্স? তৃণমূলের আর ভাঙন আর এ কি, গোটা ব্যাপারটা একটা অর্থনৈতিক নেটওয়ার্ক। এই যে বললাম মাফিয়া রাজত্বের কথা বললাম, যেখানে কোনো রাজনীতি আদর্শ এগুলোর কোনো ব্যাপার না, কে কত টাকা রোজগার করতে পারে। তো এরকম এটা ব্যবসায়িকও বলবো না, একটা ব্যবসারও একটা মান মর্যাদা থাকে, এখানে তা না। এই কারণের জন্য দেখছো না যে নৈহাটিতে মেরে দিচ্ছে, মালদায় মেরে দিচ্ছে, কে কোথায় সুপারি কিলার লাগিয়ে দিচ্ছে। তো এগুলো হচ্ছে কোন লেভেলে? কেউ কাউন্সিলর, কেউ এমএলএ, এরকম জায়গায় এদের একজনকেও দেখবে না যে বিরাট কনভয় ছাড়া, প্রচুর বাউন্সার ছাড়া পাবলিক প্লেসে ঘোরাঘুরি করছে। রেয়ার কেস। কেন পাচ্ছে না বা এত আতঙ্ক কেন, ভয় কেন? তাহলে ওরা জানে যে ওরা মানে বারুদের স্তূপের ওপরেই নিজেরা আছে, এইটাই বেরিয়ে এসছে মদন মিত্রের কথা থেকে। কাজে বাজেট যেটা হয়েছে এবারে, সেই বাজেট হচ্ছে উচ্চবিত্ত, মানে বিপুল বড় কর্পোরেট ব্যবসায়ী আর সামান্য মধ্যবিত্ত অংশের ওপরের দিকের উচ্চ মধ্যবিত্ত অংশের সামান্য কিছু মানুষের একটু সুবিধা হয়েছে। তাহলে প্রধানত এই বাজেটটা হচ্ছে উচ্চবিত্তদের খুশি হওয়ার বাজেট, যেমনটা নরেন্দ্র মোদী 14 সালের পর থেকে দেশকে চালিয়ে নিয়ে এসছেন তা। এখানে গরিব মানুষ তার জন্য এই বাজেট নয়, এক কথায় বললে এটা। বাংলায় বেশ কয়েকদিন ধরে সরস্বতী পুজো নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তা নিয়ে বিজেপির যে মুখপাত্ররা রয়েছেন তারা বলছেন যে এই জামানা বামরাই শুরু করে গিয়েছিল, তাদের যে সেকুলার চিন্তাভাবনা তার জন্যই আজকের বর্তমান এই পরিস্থিতি। কোনটা? সরস্বতী পুজো নিয়ে হরিণঘাটা স্কুল থেকে শুরু করে যোগেশচন্দ্র চৌধুরী কলেজে সরস্বতী পুজো হওয়াকে নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, সেই পরিস্থিতি বিজেপির মুখপাত্ররা বলছেন যে বাম জামানাই তৈরি করে দিয়ে গেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় এসে সেই হালটা ধরে আবার ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে বাংলাকে। বিজেপি জীবনের কথা বলে কখনো? সব সময় খুঁজে বার করে কিভাবে হিন্দু মুসলমান বিভাজন তৈরি করা যায়। ওর কাছে তো প্রজেক্ট এটা,
ও তো এর বাইরে কিছু ভাবতে পারে না। এটা কি আধুনিকতা নাকি? আধুনিক মানুষ তো গবেষণা করছে যে মহাকাশে কোথায় কি রহস্য ভেদ করতে পারেনি মানুষ, সেটা ভেদ করা যায় কি করে, অন্য কোথাও প্রাণ আছে কি না তার সন্ধান করা। এরা ওটা যদি পাওয়া যায় তাহলে ওটার পেছনে ওর ধর্ম খুঁজে বার করবে, তা দিয়ে ভারতবর্ষে কী করে বিভাজন করা যায় তার চেষ্টা করবে। বাংলাদেশ দেখে বোঝা যাচ্ছে না, ওখানে জামাত হেফাজত এক ধর্মের রাষ্ট্র চাইছে। বাংলাদেশ অসাম্প্রদায়িক থাক, ধর্মনিরপেক্ষ থাক চায় না। তাহলে বাংলাদেশ সে কী করতে হবে, এক ধর্মের ইসলামিক স্টেট বানাতে হবে। তো এখানে বিজেপি আরএসএস একই জিনিস চাইছে, এক ধর্মের রাষ্ট্র। বাংলাদেশে মৌলবাদী শক্তি তৎপর হয়েছে সংবিধান বদলাতে, সেখানে ধর্মনিরপেক্ষতা এই ধারণা, অসাম্প্রদায়িক এই ধারণার বাইরে বাংলাদেশকে একটা ধর্মে নিয়ে আসতে। ঠিক এখানে বিজেপি আরএসএস সেটাই চাইছে। আর এইটার এখানে প্রতিষ্ঠিত করবার জন্য ২৬ সাল তাকে মাথায় রেখে, এই যেমন বাজেট করেছে মোদি, বাজেটে কিছু টাকা পয়সা দিয়েছে। এবারের বাজেটটা কি হয়েছে, বিহার আর দিল্লি, তাহলে গোটা ভারতের অন্যান্য স্টেটগুলো সব বাদ। এখন ওনার পাখির চোখ হলো এই দুটো। ঝাড়খণ্ড আর মহারাষ্ট্র নির্বাচনেও একই গেম প্ল্যান ছিল, যে কমিউনালি ডিভাইড করা। ওখানে বাংলাদেশ পাকিস্তান বিরোধী বিদ্বেষ, যা দেশের অভ্যন্তরে হিন্দু মুসলমানের মধ্যে রিফট তৈরি করবে। এখানে ২৬ সালে ভোট, সেই ২৬ সালের ভোটের প্যাকেজ হচ্ছে বিজেপি আর তৃণমূলের কাছে যত রকম পদ্ধতিতে হিন্দু মুসলমান বিতর্ক তৈরি করা যায়, সেটা ধর্মীয় উৎসব হোক, বাংলাদেশের বিষয় হোক, অন্যান্য বিষয় হোক, কিছু নতুন করে ম্যানুফ্যাকচার করা হবে, অশান্তি তৈরি করা হবে, এর মধ্যে দিয়ে হিন্দু মুসলমান ভাগ করে ভোটের ব্যাংক তৈরি করা হবে। এটাই তো টিএমসি বিজেপির ঘটনা। আমি যে তিলোত্তমার এত বড় মুভমেন্ট, কোন মানুষ তার মধ্যে ছিলেন না? সবাই তো বিচার চেয়েছিলেন। বিজেপি ওর মধ্যে ঢুকেও ওটাকে কমিউনালি ব্যবহার করবার চেষ্টা করেছে। সকলে জানেন, পুরনো ভিডিওগুলো ইউটিউবে আছে, কেউ দেখতে পারেন চাইলে। তাহলে এদের কাজটা হচ্ছে এই যে সর্বত্র কিভাবে বিভাজন করা যায় সেই বিকৃত ভাবনা নিয়ে চলা। সেই লক্ষ্মী সুকান্তবাবু কি শুভেন্দুবাবু, এরা সেই ভূমিকা পালন করে যাচ্ছে। মানুষের সভ্যতায় এরা অত্যন্ত নিকৃষ্ট, মানুষ হিসেবেও নিকৃষ্ট। যোগেশচন্দ্র চৌধুরী কলেজে যে মহিলা পড়ুয়াকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে সাব্বির আলী নামে একজন টিএমসিপি নেতার বিরুদ্ধে, এসএফআইকে আমরা দেখেছি সব ব্যাপারে তৎপর। তারা কিছুদিন আগে বিকাশ ভবন অভিযানও করেছিল। কিন্তু এই সাব্বির আলীর ঘটনাটা শুধুমাত্র সাব্বির আলীর ধর্মটি একটি নির্দিষ্ট ধর্মের ব্যক্তি বলে তারা প্রতিবাদ করেনি, এমনটা বলছেন বিজেপি। ওটা আমি আবারও বললাম যে বিজেপি আর তৃণমূল তারা ধর্মকে কাজে লাগিয়ে রাজনীতির ফায়দা তুলবে, আর সেখানে সিপিআইএমকে কোনো না কোনোভাবে তাকে জড়াতে হবে। এছাড়া কি? আচ্ছা, এটা আজকের দিনে এটা কোনো প্রশ্ন? সিপিআইএমের ঘোষিত অবস্থান, বিজেপির কি? তিলোত্তমার মার্ডার এবং খুন, এই রেপ যারা করেছে, আমি যদি বলি বিজেপি তাদেরকে প্রোটেকশান দিচ্ছে, মিথ্যে কথা বলা হবে? সঞ্জয় রায় একটা লোক যে ওকে এই রকম, ওর দেহে কতগুলো 25টা না 26টা ক্ষতচিহ্ন, মার্ডার ওখানে হয়নি। ফরেন্সিক টেস্টের রিপোর্ট অনুযায়ী যা বেরিয়েছে তাতে হচ্ছে যে ওখানে অন্য কোনো ওখান থেকে নিয়ে এসে ওখানে বসিয়ে দিয়েছে ডেড বডি। আরজিকর হসপিটালের একটা অংশ ভেঙে দেওয়া হলো এই সময়। এমন কোনো লোক আছে বাংলায় যে বিশ্বাস করবে যে একা এটা ঘটিয়েছে? এই তত্ত্ব লালবাজার এনেছে, এই তত্ত্ব তৃণমূল এনেছে, আর তাকে ফাঁসিতে চড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে। আজকে এতগুলো দিন চলে যাওয়ার পরে মানুষ আশা, বিশ্বাস, ভরসা রেখেছিল সিবিআইয়ের ওপরে। সেই সিবিআই মমতার তত্ত্ব বা তৃণমূলের তত্ত্ব তাকে শিলমোহর দিল। আজকে সব নেতা যারা দুর্নীতির জালে ছিল সব কটা বেরিয়ে গিয়েছে। এর মানে কি লোকে বোঝে না যে সিবিআই 14 সাল থেকে সারদার তদন্ত করছে? লোকে ভুলে গিয়েছে সারদা কী হয়েছে। একদিন নিয়োগ ভুলে যাবে, একদিন অন্য কিছু ভুলে যাবে। তিলোত্তমার এরকম ব্রুটাল রেপ অ্যান্ড মার্ডার, তার সঙ্গে যারা যুক্ত তাদেরকে ছাড়ানোর বা তাদেরকে আড়াল করবার জন্য সিবিআই এর ভূমিকা। সিবিআই কে? এখানকার থানাগুলো যেমন তৃণমূল ছাড়া চলে না, তেমন সিবিআই মোদি ছাড়া চলে না। দুটো রাজ্যের মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করিয়েছে, জেল খাটিয়েছে এই সিবিআইকে ব্যবহার করে। গভর্নমেন্ট চেঞ্জ করে দিয়েছে এই সিবিআইকে ব্যবহার করে। এমএলএ এমপি কিনে নিয়েছে এই সিবিআইকে ব্যবহার করে। বিজেপির দিকে গেছে তারা। সেই সিবিআই এখানে পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত, জ্যোতিপ্রিয়, মদন মিত্ররা, এদের সকলকে সেফ প্যাসেজ দিয়েছে। আজকে আরজিকরের মতো নির্মম ঘটনা, সেই ঘটনা তো তৃণমূলের পক্ষে দাঁড়িয়েছে। মোহন ভাগবত বলেনি এখানে এসে যে রাজ্য সরকার যা বলবে তাই?
কাজে এখানে সিপিএমকে মানে আপনি কি টানার কি আছে? বলছেন? সিপিআইএম একদম পরিষ্কার এই আন্দোলনের মধ্যে প্রথম থেকে যে অবস্থানে ছিল, দুনিয়ার মানুষ দেখেছে আরজিকর ভাঙা, মীনাক্ষীরা ওখানে গিয়ে এটার বিরোধিতা করে, সামনে আনে, তারপর লোকে দেখে। কোথাও কি ইঙ্গিত করছেন যে কেন্দ্রের সাথে তৃণমূলের আরজিকর ইস্যু নিয়ে একটা সমঝোতা? হ্যাঁ হ্যাঁ আছে, টিএমসি আর বিজেপির বোঝাপড়াতে এই মেয়েটির খুনি এবং ধর্ষকরা তারা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, দুজনে দায়ী। কেননা বিজেপির কি আছে? বিজেপি কৃত্রিমভাবে পশ্চিমবাংলায় আছে, বিজেপির কিচ্ছু নেই। আমি যদি এই রাস্তা থেকে এখন বেরোই, এখানে গলিতে গলিতে ঢুকি, এক পিস বিজেপিকে সাধারণ লোক বলতে পারবে না এই লোকটা বিজেপি, বলতে পারবে না। ওর ভোট তৈরি হয়েছে কোথা থেকে? কতদিনের পার্টি এখানে? ওর ফার্স্ট ভোট বাড়লো কবে এখানে? এত মানে মিডিয়াতে তার সম্পর্কে বলা হচ্ছে, ওর কোনো ভিত্তিই নেই, সমাজের গভীরে ও ঢোকেই নেই। ও একটা ফ্যানাটিজম তৈরি করছে, একটা হিস্টেরিয়া তৈরি করছে ধর্মকে কেন্দ্র করে। ও করছে যাতে তৃণমূল থাকতে পারে। ও জানে ও কোনো দিন পশ্চিমবাংলায় গভর্নমেন্টে আসতে পারবে না। আমি আবারও বলছি, অন ক্যামেরা বলছি, বিজেপি জীবনে কখনো স্বাভাবিক পদ্ধতিতে 365 করলো, তার মধ্যে দিয়ে ঢুকলো, সেটা আলাদা জিনিস, কিন্তু নর্মালি ও কোনো দিন এখানে আসতে পারবে না। আর এইটা যতক্ষণ না ও আসতে পাচ্ছে, ও চাইবে না, আদর্শগতভাবে ওকে সবথেকে বেশি বিরোধের সামনে যাদের দাঁড়াতে হবে সেটা কমিউনিস্টরা, সেটা লেফটিস্টরা। সে কারণে এদেরকে সরিয়ে রাখবার জন্য ও চাইবে তৃণমূল থাকুক। এই কারণে মোহন ভাগবত বলে গেলেন, বাংলায় 14ই আগস্ট রাতে 2 কোটি লোক তারা তিলোত্তমার জন্য রাস্তায় নেমেছিল। এই আন্দোলন কিসের বিরুদ্ধে? তৃণমূলের বিরুদ্ধে। আন্দোলন বিজেপি হাইজ্যাক করবার চেষ্টা করেছে, বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিয়ে এসছে জনগণ। তার মানে জনগণ এই আন্দোলন বিজেপিরও বিরুদ্ধে। কিন্তু উপনির্বাচনে প্রভাব পড়লো না কেন? ওই যে আবারও বললাম যে এখানে যে একটা বায়নারি সর্বাত্মকভাবে তৈরি করা হয়েছে, বিপুল পরিমাণ টাকা খরচ করা হয়েছে, তাতে দুটো গভর্নমেন্ট, বিপুল কর্পোরেট, এই যে কর্পোরেট মিডিয়াগুলোর ভূমিকা কী? তারা তো টেলিভিশন স্ক্রিনে টিএমসি বিজেপি সমস্ত ইভেন্ট, সে সরস্বতী পুজো হোক, আলপিন হোক, হাতি হোক, চিড়িয়াখানার বাঘ হোক, সর্বত্র টিএমসি বিজেপি, এর বাইরে পৃথিবীতে কিছু নেই। সারাক্ষণ যদি মানুষকে এইটা দেখাতে থাকে, আর তার মধ্যে কমিউনালি ডিভাইড যদি করা হয়, যে লোক জীবনে কখনো তৃণমূলকে ভোট দেয়নি সে লোক দিচ্ছে, যে লোক জীবনে কখনো বিজেপির নামই জানেনি সেও বিজেপিকে ভোট দিচ্ছে। আমি এই কারণে বললাম, এটা কৃত্রিমভাবে তৈরি করা। মানুষের সভ্যতা, তার সম্প্রীতি, তার সামাজিক বন্ধন, এগুলোকে ধ্বংস করে, সব মানুষের ভবিষ্যৎকে ধ্বংস করে একটা ক্লেদাক্ত ভূমি তৈরি করা হচ্ছে, যেখানে মানুষ মানুষের শত্রু, একজন গরিব মানুষ আরেকজন গরিবের মানুষের শত্রু, কারণ তাদের ধর্ম আলাদা। এটা কোনো আধুনিক মত না। এদের ক্ষমতায় থাকবার জন্য এরা সব কিছুকে ব্যবহার করে। টিএমসি বিজেপির অস্তিত্ব থাকবে নাকি যদি তৃণমূল না থাকে? তাহলে বিজেপির অস্তিত্ব রাখবার জন্য তৃণমূলের মতো একটা পার্টিকে রাখতে হবে। তার জন্য ওর সমস্ত কুশীলব যারা এই ধরনের জঘন্য কাজের সাথে যুক্ত তাদেরকে ছাড়া হবে। আবার ঠিক একইভাবে যেমন তৃণমূলের অস্তিত্বটা বিজেপির অস্তিত্বের জন্য জরুরি, তেমন তৃণমূলকেও বিজেপিকে সামনে নিয়ে আসতে হবে, বিজেপিকে প্রতিষ্ঠিত করতে হবে। তা নইলে ও অনেক কাল আগে 21-এর ভোটেই ও চলে যেত। 16 সালে বামেদের সঙ্গে বাম কংগ্রেস পেয়েছিল 39% আর তৃণমূল পেয়েছিল 44%। 11-তে ও ক্ষমতায় এসছে, আর 16-তে এই ভোট। তাহলে 21-এ গিয়ে ওর গভর্নমেন্ট থাকে না? সহজ সরল সত্য। এইখান থেকেই টিএমসি বিজেপির বোঝাপড়া অনেক বড় পরিকল্পনা মাফিক বিজেপিকে তোলা হয়েছে। বিজেপি তখন কত পার্সেন্ট? 10% ভোট পেয়েছিল। বোঝা যাচ্ছে কেন টিএমসি বিজেপি লাগে আর বিজেপির টিএমসিকে লাগে। এটাই পায় নারী, এটাকেই প্রমোট করছে সমস্ত মিডিয়া। তার কারণ এদের মালিক আছে, এরা নিরপেক্ষ নয়। যে বাজেটটা তৈরি করেছে মোদি, ওই কর্পোরেটের জন্য বাজেটটা তৈরি করেছে। ওই কর্পোরেট একটা ব্যবসা করে না, ও মিডিয়ারও ব্যবসা করে, তেলেরও ব্যবসা করে, গাড়িরও ব্যবসা করে, নানান রকম ব্যবসা। এই কর্পোরেট তার নিজের স্বার্থ আছে, সেই স্বার্থ অনুযায়ী কর্পোরেট চায় যে তার রাজনীতি থাকুক। তার রাজনীতি মানে ফাটকা। সব লোকের কাজ চলে গিয়েছে কোভিডে, কারো রোজগার নেই। কিন্তু মোদির আমলে এই বড় লোকদের পোয়া 12 হয়েছে, জেড গতিতে তাদের বৃত্ত বেড়েছে। ও যখন ক্ষমতায় এসেছিল 100 জন বিলিয়নিয়ার ছিল, আর 24 সালে এসে সেই বিলিয়নিয়ারের সংখ্যা দাঁড়িয়েছে আমাদের দেশে 200, মানে 100 জন বাড়িয়েছে। আর তখন দারিদ্র্যসীমার নিচে গরিব মানুষের সংখ্যা ব্যাপকভাবে বেড়ে গিয়েছে। এদের রাস্তাঘাটে ঘুরলেই দেখা যাবে কারো কোনো কাজ আছে, কে কিভাবে বেঁচে আছে।
চুইয়ে যা আসছে তাতে একটা লোকের সারাদিনে 3 রকম পেশায় কাজ করে, সারা বছর 5 রকম পেশাতে কাজ করতে হয়। কাজ বাড়ি থেকে বেরোলে কাজ করলে টাকা আছে, আদারওয়াইজ নেই। ব্যাপক জিনিসের দাম, বিদ্যুতের দাম, গ্যাসের দাম, সব মিলিয়ে নাজেহাল মানুষ কোনোভাবে টিকে আছে। এবার সেখানে কেউ কাশফুলের গল্প শোনাচ্ছে, কেউ পাকোড়া, কেউ চপ, এর কোনো মানে আছে? আর সহজ রাস্তা হচ্ছে লোকের মাথায় হিন্দু আর মুসলমান পুড়ে দাও। একজন রিক্সাওয়ালা গরিব, একটা টোটো চালক গরিব, দুজনেই তাই। দুজনকে বোঝানো হচ্ছে যে তুমি ওর শত্রু, তার কারণ ও হচ্ছে মুসলমান, আর মুসলমানকে বোঝানো হচ্ছে যে ও তোমার শত্রু হচ্ছে হিন্দু। এই তো। আর তার জন্য টিএমসি আর বিজেপি। মানুষ কি বুঝছেন না? বুঝছেন, তার জন্য বলেই যাচ্ছে আরজিকরের মতো প্রাণ। কে মূল্য না মূল্য তাতে কী যায় আসে? এদের এই রাজত্ব চলবে, বিপুল পরিমাণ টাকা আসছে, সমাজ তো পলিউটেড হবেই, সমাজে ক্রাইম বাড়বেই। এরা যে রাজত্ব চালাচ্ছে হবেই, তাই হচ্ছে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।